ইশরাক হোসেনের শপথ ইস্যুতে নির্বাচন কমিশন সাংবিধানিকভাবে সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছে আপিল বিভাগ। বৃহস্পতিবার মেয়র ঘোষণার গেজেট জারির বিষয়ে নির্বাচন কমিশনের বক্তব্য শুনে এই আদেশ দেয় আদালত। ইশরাকের আইনজীবী মাহবুব উদ্দিন খোকন জানান, এখন শপথ পড়াতে বাধ্য সরকার, না পড়ালে আদালত অবমাননা হবে। এক্ষেত্রে নির্বাচন কমিশনের গেজেট বহাল থাকছে, নতুনভাবে কোনো গেজেট দেয়া হবে না। এর আগে বুধবার ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে করা আবেদন খারিজের যে আদেশ হাইকোর্ট দিয়েছিল, তার বিরুদ্ধে লিভ টু আপিলের শুনানি শুরু হয়। ট্রাইব্যুনালের আদেশ ছিল 10 দিনের মধ্যে গ্যাজেট করার জন্য। সুতরাং ইন দি মিন টাইম গ্যাজেট না করলে কন্টেম্পট হয়ে যাবে। সেই জন্য তারা এই সময়সীমা চিন্তা করে তারা 27 তারিখে গ্যাজেট করে ফেলেছেন, তারা আইনটা এই ট্রাইব্যুনাল আদেশ মানার জন্য। সুতরাং স্থানীয় সরকার মন্ত্রণালয় তাদেরকে চিঠি লিখে বললেন যে আপনারা আপিল করবেন কিনা। তারা তখন চিঠি লিখে স্থানীয় সরকার মন্ত্রণালয় জানাইলেন যে আমরা এই বিষয়টায় আইন মন্ত্রণালয় লিখেছিলাম, তারা কিছু বলেন নাই। ইন দি মিন টাইম ট্রাইব্যুনাল আদেশের সময়সীমার মধ্যে আমরা গ্যাজেট করে ফেলেছি। শুধু আজকে যে আদেশটা হলো, মামলাটা তাদের লিভ দেয়নি, লিভ গ্র্যান্ট করে নেই, কোনো স্থগিতাদেশ দেয়নি এবং নিষ্পত্তি করেছে বলছে নির্বাচন কমিশনই সিদ্ধান্ত চূড়ান্ত হবে। এদিকে ইশরাক হোসেনকে মেয়রের শপথ পড়ানোর দাবিতে আজ নগর ভবনে বিক্ষোভ করছেন তার সমর্থকরা। এ নিয়ে বিস্তারিত জানাতে নগর ভবন থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী বনি ইবনে কামাল। বনি, আজও তো ইশরাক সমর্থকরা নগর ভবনে বিক্ষোভ করছেন, এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি আপনি কেমন দেখছেন? এখনকার পরিস্থিতি যদি একটু আপনাকে জানাতে চাই, এখনো কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইশরাক সমর্থকরা এই যে নগর ভবনের যে মূল জায়গাটি রয়েছে, অর্থাৎ নগর ভবনের প্রবেশের যে জায়গাটি, ঠিক সেই জায়গায় বসে কিন্তু তারা এখন আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এবং যদি আমি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি, আপনি হয়তো দেখতে পাচ্ছেন যে এখন তারা এখানে অবস্থান নিয়েছেন এবং তারা ইশরাক হোসেনের পক্ষে নানা ধরনের যে স্লোগান, সেই স্লোগান দিয়ে যাচ্ছেন। সবচেয়ে বড় বিষয় হচ্ছে আজকে আদালত থেকে যে পর্যবেক্ষণটি দেওয়া হয়েছে, অর্থাৎ নির্বাচন কমিশন গ্যাজেটের বিষয়ে যে আপিলটা করা হয়েছে, লিভ টু আপিল, সেই লিভ টু আপিলের প্রেক্ষিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আদালত থেকে এক ধরনের পর্যবেক্ষণ দেওয়া হয়েছে যে নির্বাচন কমিশন যেহেতু স্বাধীন, তারা স্বাধীনভাবে কাজ করবে, সেখানে তাদের আসলে কারো পরামর্শ বা অনুমতি নেওয়ার প্রয়োজন নেই, সেই বিষয়টি যেহেতু বলেছে। তারপরে থেকে কিন্তু আমরা দেখছি যে এখানে ইশরাকের সমর্থনে যারা আন্দোলন করছেন, তারা কিন্তু এই যে পুরো যে আন্দোলনটি, সেই আন্দোলনের প্রেক্ষিতে এই আজকে আদালত যে রায় দিয়েছে, সেই রায়কে তারা স্বাগত জানাচ্ছেন এবং তারা বলছিলেন যে এখন সরকারের উচিত দ্রুত সময়ের মধ্যে ইশরাক হোসেনকে শপথ পাঠ করানো এবং সেই জন্য যে এই ধরনের উদ্যোগ নেওয়া দরকার, সেই সব উদ্যোগ নেওয়ার কথা তারা বলছিলেন। পাশাপাশি তারা বলছেন যে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার কারণে আসলে এই যে ইশরাক হোসেনের শপথ, সেই শপথটি বিলম্বিত হচ্ছে, তার ব্যাপারেও আসলে তার বিরুদ্ধেও কিন্তু নানা ধরনের স্লোগান দেওয়া হচ্ছে বলে আমরা দেখতে পাচ্ছি। তো সার্বিকভাবে বলা যায় যে আজকে আদালত থেকে যে পর্যবেক্ষণটি দেওয়া হয়েছে, এই পর্যবেক্ষণের পরে এখন সরকারের আসলে পরবর্তী কার্যক্রম, নির্বাচন কমিশনের কিন্তু আর এখন কোনো কার্যক্রম বাকি নেই, যেহেতু নির্বাচন কমিশনের পক্ষ থেকে এরই মধ্যে গেজেট জারি করা হয়েছে গত 28 এপ্রিল। সেক্ষেত্রে এখন আর নির্বাচন কমিশনের নতুন করে কিছু করার প্রয়োজনীয়তা নেই। তবে এক্ষেত্রে রিটকারী আইনজীবী কিন্তু বলছেন যে যেহেতু গেজেট প্রকাশের 1 মাস পার হয়ে গেছে, সেক্ষেত্রে আইনিভাবে আসলে এখন আর নতুন করে শপথ নেওয়ার কোনো সুযোগ নেই, সেই কথা কিন্তু তারা বলছিলেন। তো স্বাভাবিকভাবে আমরা এখন পর্যন্ত যেটা দেখতে পাচ্ছি, নগর ভবনের সামনে আজকে সম্ভবত 13 বা 14তম দিন হিসেবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই পুরো নগর ভবনের সামনে যে বিক্ষোভ, সেই বিক্ষোভ কর্মসূচিটি পালন করছেন ইশরাকের সমর্থকরা এবং তারা বলছেন যে দ্রুত সময়ের মধ্যে ইশরাক হোসেনকে শপথ পড়াতে হবে এবং মেয়রের দায়িত্ব দিতে হবে। আমি যদি আপনি কিছু জানিয়ে রাখতে চাই, এই যে দীর্ঘ সময় ধরে চলা বা দীর্ঘদিন ধরে চলা এই আন্দোলনের ফলে কিন্তু কার্যত এক প্রকার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে কার্যক্রম, সেগুলো বন্ধই হয়ে গিয়েছে এবং তার প্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি যে নাগরিক সেবা যেগুলো রয়েছে, সেই সব নাগরিক সেবাগুলো কিন্তু ব্যাহত হচ্ছে এবং বিশেষ করে জন্ম নিবন্ধন সহ যে কাজগুলো রয়েছে, সেই কাজগুলো কিন্তু আমরা বিভিন্ন ধরনের অভিযোগ পেয়ে আসছি যে তারা জন্ম নিবন্ধন করতে পারছে না বা কার্যক্রম চলছে না, সামনে কোরবানির প্রস্তুতি সহ রয়েছে। তো সার্বিকভাবে এক ধরনের অচল অবস্থা কিন্তু দেখাই যাচ্ছে। তবে ইশরাক সমর্থকদের বক্তব্য হচ্ছে যে যদি দ্রুত সময়ের মধ্যে এই যে
শপথ পড়ানোর যে বিষয়টি, সেই শপথ পড়ানোর বিষয়টি সম্পন্ন হয়ে যায়, অর্থাৎ শপথ পড়ানো হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু আসলে এই জটিলতা আর থাকে না। এবং এই জটিলতা না থাকলে দ্রুত সময়ের মধ্যেই ইশাক হোসেনের দায়িত্ব বুঝিয়ে দিলে বা ইশাক হোসেনের যে দায়িত্ব, মেয়র হিসেবে দায়িত্ব বুঝিয়ে দিলে, তাহলে কিন্তু তিনি তখন এই যে নাগরিক যে ভোগান্তি হচ্ছে, নাগরিক যে সমস্যা হচ্ছে, সেগুলো দ্রুত সময়ের মধ্যেই কাটিয়ে উঠতে পারবে। সেগুলো দ্রুত সময়ের মধ্যে কাটিয়ে উঠতে পারবে। এখন পর্যন্ত আমরা যতটুকু বুঝতে পারছি যে এই যে আন্দোলনটি, সেই আন্দোলনটি চলমান রয়েছে এবং এটি এখন পর্যন্ত আরো কিছুটা সময় পর্যন্ত চলবে। নগর ভবনের সামনে থেকে সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী বনি ইবনে কামাল। অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের লক্ষ্যে কাজ করছে সরকার। জাপানের নিক্কেই সম্মেলনে দেয়া বক্তব্যে একথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সম্মেলনে এশিয়াকে শান্তি, সহযোগিতা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পথ দেখানোর আহ্বান জানান তিনি। টোকিওর ইম্পেরিয়াল হোটেলে নিক্কেই সম্মেলনে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এতে বৈশ্বিক সংঘাত, জলবায়ু পরিবর্তন, অর্থনৈতিক বৈষম্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, ইউক্রেন, গাজা, মিয়ানমার সহ দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ায় যুদ্ধ এবং সহিংসতা শান্তিকে দূরে ঠেলে দিয়েছে। সম্প্রতি দুই প্রতিবেশী দেশের মধ্যে যুদ্ধবিরতির জন্য দেশগুলোর নেতাদের অভিনন্দন জানিয়ে দক্ষিণ এশিয়ায় স্থায়ী শান্তির প্রত্যাশা জানান তিনি। এশিয়া এবং এর বাইরের বিভিন্ন অঞ্চলে সংঘাত ছড়িয়ে পড়েছে। ইউক্রেন, গাজা এবং দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে যুদ্ধ ও সংঘাতে হাজার হাজার মানুষের জীবন ও জীবিকা ধ্বংস হচ্ছে। অত্যন্ত দুঃখের বিষয়, আমাদের দুই প্রতিবেশী দেশ খুব সম্প্রতি একটি সংক্ষিপ্ত কিন্তু অত্যন্ত ব্যয়বহুল যুদ্ধে জড়িয়েছে। যুদ্ধবিরতিতে সম্মত হয় আমি দুই দেশের নেতাদের অভিনন্দন জানাই। বাংলাদেশের ছাত্রদের নেতৃত্বে গণ আন্দোলনের মাধ্যমে রাজনৈতিক পরিবর্তনের কথা তুলে ধরে প্রধান উপদেষ্টা জানান, এখন সরকার অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। গত বছর বাংলাদেশে ছাত্র নেতৃত্বাধীন একটি গণ আন্দোলনের মাধ্যমে রাজনৈতিক পরিবর্তন এসেছে, যার ফলে আমার সরকার দায়িত্ব গ্রহণ করেছে। আমরা এখন এমন একটি নির্বাচন আয়োজনের লক্ষ্যে কাজ করছি যা অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং অন্তর্ভুক্তিমূলক হবে। অধ্যাপক ইউনূস তার 3-0 তত্ত্বের কথা তুলে ধরার পাশাপাশি সামাজিক ব্যবসা ও তরুণ উদ্যোক্তাদের পরিবর্তনের জন্য এগিয়ে আসার আহ্বান জানান। 7 দফা প্রস্তাবে সহযোগিতা, টেকসই অর্থনীতি, তরুণদের ক্ষমতায়ন ও পরিবর্তনের পথ তৈরির ওপর গুরুত্ব দেন তিনি। তাসফিয়া রহিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিএনপি কেবল জনগণের স্বার্থে নির্বাচন চায় বলে জানিয়েছেন দলটির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। দুপুরে সোহরাওয়ার্দী মেডিকেলে জুলাই আন্দোলনে চোখ হারানো 4 জনকে দেখতে গিয়ে এ মন্তব্য করেন তিনি। শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেন, এই সরকার জুলাইয়ে আহতদের তাচ্ছিল্য করছে। আমরা বিএনপি পরিবার সংগঠনের পক্ষ থেকে চোখ হারানো 4 বিষপানকারীর খোঁজ নেন তিনি। শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেন, সরকার জুলাই আহতদের পাশে না থাকলেও বিএনপি সবসময় পাশে থাকবে। ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখবে বিএনপি। বুধবার চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে জুলাই আহতদের সঙ্গে হাসপাতালের কর্মীদের সংঘর্ষে সুষ্ঠু তদন্তের দাবি জানান তিনি। জনগণের স্বার্থে, দেশের স্বার্থে, জুলাই সর্বশেষ আন্দোলনের স্বার্থে বিগত 17 বছর আমরা যারা ত্যাগ স্বীকার করেছি, কষ্ট করেছি, যারা গুম হয়েছে, শহীদ হয়েছে, খুন হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, দৃষ্টিশক্তি হারিয়েছে, তাদের জন্য, দেশের জন্য, এই জন্য নির্বাচন চাই। সচিবালয়ে প্রতি সোমবার এবং বৃহস্পতিবার দর্শনার্থী প্রবেশ বন্ধ থাকবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, উপদেষ্টা পরিষদের সভা এবং সার্বিক বিবেচনায় সপ্তাহে প্রতি সোমবার এবং বৃহস্পতিবার সচিবালয়ে সব ধরনের দর্শনার্থী প্রবেশ স্থগিত থাকবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এটি কার্যকর থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ জসিম উদ্দিনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। এর আগে গত 27 মে একদিনের জন্য সচিবালয়ে সব ধরনের দর্শনার্থী প্রবেশ বন্ধ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে পূর্ব ঘোষণা অনুযায়ী সকাল 10টা থেকে 11টা পর্যন্ত 1 ঘন্টার কর্মবিরতি করেছেন সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা। বৃহস্পতিবার সচিবালয়ে কর্মবিরতি শেষে সংবাদ সম্মেলন করে তারা জানান,
বুধবারের আশ্বাসে শান্তিপূর্ণ কর্মসূচি দেয়া হয়েছে। শনিবার প্রধান উপদেষ্টা দেশে ফিরলে তার সঙ্গে আলোচনা করে রোববার ভালো ফল আসবে বলেও আশা করছেন ঐক্য ফোরামের নেতারা। এছাড়া রোববার উপদেষ্টা আলী ইমাম মজুমদার, সৈয়দা রিজওয়ানা হাসান, ফাউজুল কবির খান এবং সোমবার মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে স্মারকলিপি দেয়া হবে। তারা বলেন, যখন মহার্ঘ ভাতার দাবি করার কথা তখন তা না দিয়ে কালো অধ্যাদেশ বাতিলের দাবিতে আন্দোলনে নামতে হচ্ছে। গেল 22 মে উপদেষ্টা পরিষদের সভায় সরকারি চাকরি আইন সংশোধনের বিষয়টি অনুমোদনের পর থেকেই আন্দোলন করছেন সচিবালয়ের কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদ। প্রশাসনিক সংস্কারের পদক্ষেপ বিপাকে ফেলেছে সরকারকে। নিজ নিজ স্বার্থ দেখতে গিয়ে পরিবর্তন মেনে নিতে চাচ্ছেন না সরকারের বিভিন্ন বিভাগ ও সংস্থার কর্মীরা। পালন করছেন কর্মবিরতি, যা অন্তর্বর্তী সরকারের দক্ষতাকে করেছে প্রশ্নবিদ্ধ, ঘনীভূত করছে রাজনৈতিক ও প্রশাসনিক সংকট, বলছেন বিশ্লেষকরা। সরকারি চাকরি অধ্যাদেশ 2025 প্রত্যাহার চেয়ে সচিবালয় কর্মচারীদের বিক্ষোভ, বিসিএস এর 25 ক্যাডার কর্মকর্তাদের কলম বিরতি ও রাজস্ব বোর্ডের কর্মকর্তা কর্মচারীদের বিক্ষোভে তৈরি হয়েছে অচল অবস্থা। নানা দাবিতে কর্মবিরতি পালন করছেন পল্লী বিদ্যুতের কর্মচারীরাও। 5 আগস্ট পরবর্তী অন্তর্বর্তী সরকারের সংস্কার পদক্ষেপে তৈরি হয়েছে জটিলতা। আন্দোলনের নামে সেবা বন্ধ ও সরকারকে চাপে ফেলে দাবি আদায়ে নেমেছে খোদ সরকারি কর্মচারীরাই। এতে রাজনৈতিক ও প্রশাসনিক সংকট বাড়াবে বলে আশঙ্কা বিশ্লেষকদের। কখনোই কাম্য নয় যে সচিবালয়ে এভাবে আন্দোলন হবে। একটা সরকারি অফিসে একটা ডিসিপ্লিন থাকা উচিত। আমার কাজে যদি আমি ইনএফিশিয়েন্ট হই, আমি যদি কাজ করতে না পারি, তাহলে আমাকে বিধি মোতাবেক সরকার ব্যবস্থা নেবে। আমার জুলাই আগস্টের পর আজকে কয় মাস হয়ে গেল, আপনি কয়টা কর্মকর্তার বিরুদ্ধে কি অ্যাকশন নিয়েছেন, কয়জনের বিরুদ্ধে কি প্রসেস করেছেন, কয়জনের বিরুদ্ধে আপনি ব্যবস্থা নিতে পারেছেন? আপনি নিতে পারেননি। আন্দোলনরত কর্মচারীদের অশোভনীয় আচরণের দায় এসে পড়েছে প্রজাতন্ত্রের অন্য অংশেও। এ ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি প্রশাসনে অস্থিরতার পাশাপাশি সরকারের কর্মপরিকল্পনাকে প্রশ্নবিদ্ধ করছে বলে মনে করেন জনপ্রশাসন বিশেষজ্ঞরা। কর্মচারীরা যেটা করতেছে এইটা কর্মচারীদের পক্ষে শুভনীয় না। এই ধরনের কাজ তাদের পক্ষে সমস্ত কর্মচারীদেরকে কিন্তু হেয় করা হচ্ছে। তারা যতটাই আপনার কঠোর আইন করুক, কিন্তু তারা যা বলার আপনার সুশৃঙ্খলভাবে আপনার নিয়ম নীতি বাহিনী করতে পারে। এইখানে উভয় পক্ষেই অ্যাগ্রেসিভ। 5 আগস্টের গণ অভ্যুত্থানে পরিবর্তনের যে প্রত্যাশা ঐক্যবদ্ধ করেছিল গোটা জাতিকে, সেটিকে ধরে রেখে বর্তমান পরিস্থিতিতে যার যার জায়গা থেকে দায়িত্বশীল ভূমিকা রাখার তাগিদ বিশ্লেষকদের। রিজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে উপকূলীয় এলাকাসহ বিভিন্ন জেলায় বৃষ্টি ও ঝোড়ো বাতাস বইছে। টানা বৃষ্টিতে পটুয়াখালী ও লক্ষ্মীপুরের নিচু এলাকায় তৈরি হয়েছে জলাবদ্ধতা। এদিকে মেঘনায় অস্বাভাবিক জোয়ারে প্লাবিত হয়েছে নোয়াখালী নিঝুম দ্বীপ। পটুয়াখালীতে 3 দিন ধরে থেমে থেমে বৃষ্টি হলেও বুধবার সন্ধ্যা থেকে শুরু হয় মুষলধারে বৃষ্টি। টানা বৃষ্টিতে নিচু এলাকায় তৈরি হয়েছে জলাবদ্ধতা। এদিকে নিম্নচাপের প্রভাবে উত্তাল হয়ে উঠেছে সাগর, বেড়েছে নদ নদীর পানির উচ্চতা। নোয়াখালীর হাতিয়ায় স্বাভাবিকের চেয়ে 3 থেকে 4 ফুট বেশি উচ্চতার জোয়ার হচ্ছে। প্লাবিত হয়েছে নিঝুম দ্বীপের নিচু এলাকা। সাগর উত্তাল থাকায় সব ধরনের নৌ চলাচল বন্ধ রাখা হয়েছে। এছাড়া মাছ ধরার ট্রলারগুলোকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীতে অস্বাভাবিক জোয়ারে নদী তীরের নিচু এলাকা প্লাবিত হয়েছে। এছাড়া টানা বৃষ্টিতে শহরের বিভিন্ন সড়কে পানি জমে ভোগান্তিতে স্থানীয়রা। গতকালকে বৃষ্টি কম ছিল, আজকের বৃষ্টি সকাল হইতেই অনেক বৃষ্টি। কাজের সন্ধানে বাইরে ছিলাম, এখন কাজকর্ম নাই, এই দাঁড়াই রয়েছি এই খাওয়াঘাট। বৈরী আবহাওয়ার কারণে বরিশাল নৌবন্দরকে 2 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে অভ্যন্তরীণ সব রুটে লঞ্চ চলাচল বন্ধের নির্দেশ দিয়েছে বিআইডব্লিউটিএ। এতে ভোলা, মেহেন্দিগঞ্জ সহ বিভিন্ন রুটে যাত্রীরা পড়েছেন ভোগান্তিতে। আমরা এখন বর্তমানে এই লঞ্চ বন্ধ হওয়ার কারণে আমরা যাইতে পারতেছি না, কারণ আকাশের অবস্থা তো খুব খারাপ। নদীপথেই একমাত্র চলাচলের রাস্তা লঞ্চ আর হচ্ছে স্পিড বোট, কিন্তু কোনোটাই চলতেছে না, এই জন্য ভোগান্তির মধ্যে আছি। বৈরী আবহাওয়ার কারণে 2 নম্বর সিগন্যাল চলতেছে অভ্যন্তরীণ নদী বন্দরে, এবং সেই ক্ষেত্রে আমাদের লঞ্চ চলাচল স্বাভাবিক থাকার কথা থাকলেও বৈরী আবহাওয়ার কারণেই বাস্তবিকতা বিবেচনায় সমস্ত অভ্যন্তরীণ লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে।
লক্ষ্মীপুরে টানা বৃষ্টিতে পৌর শহরের অনেক জায়গায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। এছাড়া অস্বাভাবিক জোয়ারে কমলনগরের চরমার্টিন এলাকায় রাস্তা ভেঙে পানি ঢুকেছে লোকালয়ে। বৃষ্টির কারণে আমরা কাজ কামে বাইরে হতে পারতেছি না, তাতে আমরা অনেক ভোগান্তিতে পড়েছি। বাইরে যাওয়া যাচ্ছে না, মানুষ কষ্টে অতিবাহিত করছে। খাগড়াছড়িতে বৃহস্পতিবার সকাল 10টা পর্যন্ত গত 24 ঘন্টায় 80 মিলিমিটার বৃষ্টি হয়েছে। পাহাড় ধস মোকাবেলায় প্রস্তুত রাখা হয়েছে জনবল ও মাটি সরানোর সরঞ্জাম। রেশমী নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে বিস্তারিত জানাতে বরিশাল থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আল আমিন। আল আমিন, এই মুহূর্তে বরিশালের আবহাওয়া পরিস্থিতি কেমন দেখছেন, আর এই পরিস্থিতি কতদিন চলতে পারে, কি জানানো হয়েছে আবহাওয়া অফিস থেকে? দুঃখিত, আমাদের সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা পরবর্তীতে আবার আমাদের সহকর্মীর সাথে যোগাযোগের চেষ্টা করব। চলে যাচ্ছি পরের খবরে। আবহাওয়া পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে রাজধানীর আগারগাঁও থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী বুদ্ধদেব কুণ্ড। বরিশালের যে পরিস্থিতি, সকাল থেকে বৃষ্টি হচ্ছিল, সেই বৃষ্টির এখনো কিন্তু অব্যাহত রয়েছে। আমরা সকাল থেকে দেখছি যে আসলে বরিশাল নদী বন্দরের যে অবস্থা, সেই বরিশাল নদী বন্দরে কিন্তু লঞ্চ চলাচল, অভ্যন্তরীণ রুটে যে লঞ্চ চলাচলগুলো রয়েছে সেটি কিন্তু পুরোপুরি বন্ধ রয়েছে। এখন পর্যন্ত দুপুর 2টা, সেই পর্যন্ত কিন্তু এখন পর্যন্ত বন্ধ রয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বরিশালের যে অভ্যন্তরীণ রুটের যে লঞ্চ চলাচল সেগুলো কিন্তু আসলে বন্ধ থাকবে, এমনটাই জানানো হয়েছে। বরিশাল বিআইডব্লিউটি এর কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন। আমরা বরিশালের আবহাওয়া অফিসের সাথে কথা বলেছিলাম, তারা যেটি জানিয়েছেন যে আসলে বরিশালের প্রায় দুপুর 12টা পর্যন্ত 56.2 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত 44 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সব মিলিয়ে কিন্তু আসলে বরিশালে এখন পর্যন্ত বৃষ্টি অব্যাহত থাকার কারণে কিন্তু বরিশালের যে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে সেটি কিন্তু এখনো বন্ধ রাখা হয়েছে। এখানে যারা যাত্রী এসেছেন তারা কিন্তু সকাল থেকে অপেক্ষা করছেন যে বৈরী আবহাওয়া যদি ঠিক হয়, সেক্ষেত্রে যদি লঞ্চ চলাচল করে তারা সেই গন্তব্যস্থলে পৌঁছাবেন। কিন্তু আবহাওয়া বিএডব্লিউটি যেটি জানিয়েছেন যে তারা বলছেন যখন আবহাওয়ার পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তারা তাদের এই যে নিষেধাজ্ঞা যেটি রয়েছে লঞ্চের উপরে সেটি থাকবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তারা সকল প্রকার লঞ্চ চলাচল বন্ধ রাখবেন। তবে ঢাকা বরিশাল রুটে যে লঞ্চ, বড় যে লঞ্চ চলাচল করে সেইগুলো কিন্তু রাত 9:30টার দিকে ছাড়া হয়, সেই বিষয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। আমরা বরিশাল নগরীতে দেখেছি আসলে এই বৃষ্টিতে কিন্তু এখন পর্যন্ত কোথাও কোনো জলাবদ্ধতার সৃষ্টি হয়নি। তবে ভোগান্তিতে পড়েছে যারা স্কুল এবং বিভিন্ন অফিসগামী মানুষ রয়েছে, তারা আসলে সকাল থেকে ভোগান্তিতে পড়েছে। সেক্ষেত্রে আমরা দেখেছি যে যাতায়াত ভাড়ার ক্ষেত্রে তারা যেটি বলছেন যে রিকশায় এবং অটোতে কিন্তু বেশি ভাড়া চাওয়া হচ্ছে তাদের কাছে। সব মিলিয়ে তারা অভিযোগ করেছেন যখন বৃষ্টি নামে তখনই কিন্তু আসলে এই বাড়তি ভাড়ার একটি অভিযোগ তাদের থেকেই যায়। আরেকটা বিষয় হচ্ছে যে বরিশালের যে নদীর যে পানির যে উচ্চতা, যে আমাদেরকে পানি উন্নয়ন বোর্ড থেকে জানানো হয়েছে নদীর পানি কিন্তু এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে এবং আবহাওয়া অফিস যেটি বলেছেন যে নদীর পানি বৃষ্টি যদি অব্যাহত থাকে সেক্ষেত্রে স্বাভাবিকের চেয়ে কিছুটা নদীর পানি বৃদ্ধি পেতে পারে, এমনটাই আমাদেরকে জানানো হয়েছে। বরিশালের সবশেষ যে পরিস্থিতি আমরা দেখেছি যে আসলে সব মিলিয়ে কিন্তু আসলে বরিশালে বৃষ্টি অব্যাহত রয়েছে এবং সেই বৃষ্টি কিন্তু এক নাগাদ পড়তে পারে, এমনটাই আবহাওয়া অফিস থেকে আমাদেরকে জানানো হয়েছে। তো এই ছিল আমার কাছে বরিশাল থেকে সর্বশেষ পরিস্থিতি। বরিশাল থেকে আবহাওয়া পরিস্থিতি সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী আলামিন। এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে সাগরের সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে আরও 2 দিন দমকা বাতাস, ঝোড়ো হাওয়া ও বজ্রপাতের সঙ্গে ভারী বৃষ্টি হতে পারে। নিম্নচাপটি শক্তিশালী হতে পারে, তবে ঘূর্ণিঝড়ের আশঙ্কা নেই বলেও জানিয়েছে আবহাওয়া অফিস। এই পরিস্থিতিতে সমুদ্র বন্দরে 4 নম্বর এবং অভ্যন্তরীণ নৌ রুটে 2 নম্বর সতর্ক সংকেত জারি করেছে সংস্থাটি। আবহাওয়া অফিস জানিয়েছে লঘুচাপের কারণে ঢাকায় গতরাত থেকে সকাল 6টা পর্যন্ত 6 মিলিমিটার ও দুপুর 12টা পর্যন্ত 30 মিলিমিটার বৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার সকাল 6টা পর্যন্ত সর্বোচ্চ বৃষ্টি হয়েছে পটুয়াখালীর খেপুপাড়ায় 91 মিলিমিটার, কক্সবাজারে 76, নোয়াখালীর হাতিয়ায় 65 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করেছে আবহাওয়া অফিস। মঙ্গলবার উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি গতকাল সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়, যা আজ সকাল 9টায় নিম্নচাপে পরিণত হয়।
নিম্নচাপের প্রভাবে বাড়ি থেকে আগামী 48 ঘন্টার মধ্যে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 31 তারিখের মধ্যে হজযাত্রী পরিবহনের প্রাথমিক যে বাধ্যবাধকতা ছিল তা একদিন বাড়িয়ে 1 জুন করা হয়েছে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আ.স.ম খালিদ হোসেন। সকালে হজের পরিস্থিতি নিয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, 29 মে সকাল 11টা পর্যন্ত ৭৪,৩১৬ জন সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন। বাকি হজযাত্রীরা 1 জুনের মধ্যেই চলে যাবেন বলেও জানান তিনি। এবছর ৮৭,১০০ জনের মধ্যে ৮৬,৯৫৯ জন হজে যাচ্ছেন। বাকিরা ভিসা জটিলতা, বয়স কম বা অসুস্থ থাকায় হজে যেতে পারছেন না। এবছর ৫,০৯২ জন সরকারি ব্যবস্থাপনায় হজে যাচ্ছেন, বাকিরা যাচ্ছেন বেসরকারিভাবে। এদিকে হজ পালন করতে গিয়ে এ পর্যন্ত মক্কা ও মদিনায় ১২ জন হজযাত্রী মারা গেছেন, আহত ৩৬ জন চিকিৎসাধীন রয়েছেন। আপনারা দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। সংবাদে আরো দাদা থাকছে। এবারের বাজেটেও থাকতে পারে কালো টাকা সাদা করার সুযোগ। এ পদক্ষেপ দুর্নীতিতে সহায়ক হবে বলছেন বিশ্লেষকরা। দিনাজপুরে বিরল সীমান্ত দিয়ে আবারও বিএসএফ এর পুশিন, ১৩ জনকে আটক করেছে বিজিবি। চলছে তথ্য যাচাই বাছাই। কোরবানির ঈদ ঘিরে জমে উঠেছে পঞ্চগড়ের ঐতিহ্যবাহী নগরকুমারী হাট। দেশের বিভিন্ন জেলার ব্যাপারীরা হাট থেকে গরু কিনে নিয়ে যাচ্ছেন। প্রতি হাটে বেচাকেনা হচ্ছে ৫ থেকে ৭ কোটি টাকার। এদিকে চাঁদপুরে ৪,০০০ খামারির কাছে কোরবানির জন্য প্রস্তুত আছে ৬২,০০০ গবাদি পশু। চাহিদার তুলনায় ১৪,০০০ পশু কম থাকলেও মৌসুমী ব্যবসায়ীরা অন্য জেলা থেকে এই চাহিদা পূরণ করবেন বলছে প্রাণী সম্পদ অধিদপ্তর। পঞ্চগড়ের বিভিন্ন পশুর হাটের মধ্যে বোদা উপজেলার নগরকুমারী হাটটি সবচেয়ে বড়। স্থানীয়রা ছাড়াও পাশের ঠাকুরগাঁও নীলফামারী থেকে ক্রেতা বিক্রেতারা আসেন এই হাটে। বড় আকারের কোরবানির গরু তোলেন স্থানীয় খামারিরা। ঢাকা, কুমিল্লা, চাঁদপুর সহ বিভিন্ন জেলার ব্যাপারীরাও এই হাট থেকে গরু কিনে নিয়ে স্থানীয় হাটে বিক্রি করেন। প্রতি হাটবারই বিক্রি হয় ৫ থেকে ৭ কোটি টাকার পশু। এই ডিস্ট্রিক্টের মধ্যে সবচেয়ে বড় হাট এটা। এখানে ভালো বেচা কিনা হয়, পশু ও গরুর বাইর হয়। পাইকার এখানে ভালোই আছে। বলকালগি থেকে আসছি, এখান থেকে বোদা বাজার থেকে নিয়ে চট্টগ্রাম বিক্রি করবো এগুলা। এখান থেকে আজকে 5টা গরু কিনলাম। কোরবানি উপলক্ষে চাঁদপুরে গবাদি পশু বিক্রির জন্য 2 শতাধিক স্থান ইজারা দিয়েছে প্রশাসন। বিভিন্ন হাটে শুরু হয়েছে গবাদি পশু বেচাকেনা। খামারিরা জানান, মান ধরে রাখতে কাঁচা ঘাস, খড়, ভুট্টা সহ বিভিন্ন দানাদার খাবার দেওয়া হচ্ছে গরুকে। তবে শেষ মুহূর্তে বাজারে ভারতীয় গরু এলে আর্থিক ক্ষতির শঙ্কায় তারা। ইন্ডিয়ান গরু নইলে আমার সামনে ব্যবসা হবে, ইন্ডিয়ান গরু বাড়াইলে আমার ব্যবসা ধ্বংস হয়ে যেতেছে। 90% ঘাস খাওয়ায়, বাকি 10% যে দানাদার খাওয়ায় সেটা আমি নিজস্ব ভাবে ভাঙাই নিয়ে আসি। প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের তথ্য বলছে, জেলায় ৭৬,০০০ পশুর চাহিদার বিপরীতে বিভিন্ন খামারে আছে ৬২,০০০। তবে মৌসুমী ব্যবসায়ীরা অন্য জেলা থেকে এই চাহিদা পূরণ করায় সংকট হবে না বলছেন কর্মকর্তা। আমাদের প্রায় ১৪,০০০ একটা ঘাটতি আছে। তো এই ঘাটতিটা আমাদের আসলে থাকবে না। আমাদের এখানে প্রায় প্রতিটা প্রায় ৫০০ জনের মতো খণ্ডকালীন ব্যবসায়ী আছে। আমাদের দেখা গেল যে এখানে ১ লাখের উপরেও কোরবান হতে পারে। এই যে শর্টেজটা মিনিমাইজ হয়ে যায় কোরবানির কয়েক সপ্তাহ আগে। কোরবানির পশুর হাটগুলোতে গবাদি পশুর স্বাস্থ্য সুরক্ষায় থাকছে বিশেষ টিম, আর আর্থিক লেনদেন ও ক্রেতা নিরাপত্তায় রয়েছে পুলিশের টহল। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আগামী অর্থবছরে বাজেটে থাকতে পারে কালো টাকা সাদা করার সুযোগ। তবে সে সুযোগ অতীতের মতো ঢালাওভাবে নয়, এবার বাড়ানো হবে করের হার। এদিকে আবাসন ও শেয়ার বাজারে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ চান খাত সংশ্লিষ্টরা। যদিও নৈতিকভাবে এই সুযোগকে সমর্থন করেন না বিশ্লেষকরা। তারা বলছেন, কালো টাকা বিনিয়োগের সুযোগ দুর্নীতিকে সহায়তা করবে। চলতি অর্থবছরের বাজেটে বিনা প্রশ্নে কালো টাকা সাদা করার সুযোগ রাখা হয়। এনবিআরের হিসেবে ২০২৩ সালের জানুয়ারি পর্যন্ত দেশে সব মিলিয়ে অপ্রদর্শিত ৪৭,০০০ কোটি টাকা সাদা করা হয়েছে। বর্তমানে একজন নিয়মিত করদাতা সর্বোচ্চ ২৫% কর দিয়ে থাকেন। সেখানে কালো টাকার মালিক অতিরিক্ত মাত্র ১৫% কর দিয়ে বিনা প্রশ্নে সেই অর্থ বৈধ করার সুযোগ পান। তবে এ কর হার আরও বাড়তে পারে এবারের বাজেটে। থাকবে অর্থের উৎস সম্পর্কে যে কোনো সংস্থার
প্রশ্ন করার সুযোগও। ধারাওভাবে থাকবে না স্পেসিফিক কেসে। যে আগে তো কালো টাকা সাদা আপনি 15% করলে আর কেউ জিজ্ঞেস করবে না, ওই রকম। প্রতিবার আবাসন খাত ও শেয়ার বাজারে কালো টাকা বৈধতার সুযোগ দেওয়া হলেও প্রশ্নের ভয়ে দূরে থাকেন বিনিয়োগকারীরা। সেও যেন বুঝে যা সে যে বিনিয়োগ করবে যে আমার কোনো ভয় নাই, এটা আমার অপরদৃশ্য আয় মানে হচ্ছে কোনো কালো টাকা না। তো এই জায়গাটা মানে যখন বুঝতে পারবে যে আমার কোনো অসুবিধা হবে না, তখন কিন্তু সে এখানে বিনিয়োগ করবে। লুটের টাকা, চুরির টাকা, ডাকাতির কথা, এই ধরনের মানে অবৈধ টাকা পুঁজিবাজারে আসুক সেটা আমরা চাই না। আমরা বলো অপ্রদূষিত আয়, সেটাকে বাজেটে যদি সেখানে সে সুযোগ থাকে। বিশ্লেষকরা বলছেন কালো টাকা সাদা করার সুযোগ বৈষম্যমূলক, তাই সুযোগ না দিয়ে দুর্নীতির উৎস বন্ধের উপর জোর দিচ্ছেন তারা। একই যুক্তিতে মোটামুটি একটা সুযোগটা দেওয়া হয়, সেটা মনে রাখতে হবে এটা হচ্ছে যে অসাংবিধানিক, আমাদের সংবিধানের সাথে সাংঘর্ষিক, এটা বৈষম্যমূলক এবং এটা দুর্নীতি সহায়ক। অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে আমাদের প্রত্যাশা থাকবে তারা একটা নতুন সংস্কৃতি সৃষ্টি করবে। পাচার রোধ এবং অর্থনীতিতে টাকার যোগান বাড়বে এমন ধারণা থেকে অতীতে বারবার কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছিল। বাস্তবে অর্থনীতিতে এর অবদান সামান্য। দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করা অন্তর্বর্তী সরকার আইনের মারপ্যাচে এই ব্যবস্থা বহাল রাখবেন নাকি সেটি বাদ দেবেন তা দেখতে অপেক্ষা করতে হবে বাজেট ঘোষণার দিন পর্যন্ত। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দিনাজপুরে বিরল সীমান্ত দিয়ে 13 জনকে পুশিন করেছে বিএসএফ, পরে তাদের আটক করে বিজিবি। বুধবার রাতে বিরল উপজেলার এনায়েতপুর সীমান্ত এলাকা দিয়ে তাদের পুশিন করা হয়। আটককৃতদের মধ্যে 11 জন নারী, 2 জন পুরুষ। এনায়েতপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের তথ্য যাচাই বাছাই চলছে। নেত্রকোনার হাওড় বেষ্টিত বারবুড়ি গ্রামে চলমান হামলা সহিংসতায় আতঙ্কে গ্রামবাসী। তাদের অভিযোগ, পুলিশের কার্যকর ভূমিকা না থাকায় গত 2 সপ্তাহ ধরে চলছে পাল্টাপাল্টি হামলা। গত 11 মে ফুটবল খেলা কেন্দ্র করে সংঘর্ষে 1 জন নিহত ও 11 জন আহতের পর 2 গোষ্ঠীর মধ্যে থেমে থেমে চলছে সংঘর্ষ। এদিকে হত্যা ও সংঘর্ষের ঘটনায় মামলা হলেও এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। নেত্রকোনার হাওর বেষ্টিত গ্রাম বারবুড়ি। আধিপত্য বিস্তার নিয়ে মানিক মিয়া ও আবুল রায়েসের সমর্থকদের মধ্যে দীর্ঘদিনের বিরোধ। গত 11 মে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে 12 জন আহত হন। এদের মধ্যে আবুল রায়েসের সমর্থক লাহুত মিয়া 14 মে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুর ঘটনায় গ্রামটিতে শুরু হয় হামলা, ভাঙচুর ও লুটপাট। ওরা মোটা নিয়ে একটা ঝামেলা হয়েছিল, পরবর্তীতে ওরা মানে যে লোকটারা মারা গেছে নিরীহ লোকটা, পরে ওরা যে মাহবুর আছে আর রফিকুল্লাহ ছাড়া দৌড়ে রাখছে আর মানিকা পিছন দিয়ে বলম দিয়া গাও দিছে। আমার দাবি আমার বাবার হত্যা বিচার চাই, ফাঁসি চাই। মানিক মিয়া, রফিকুল, মাহবুর আর জামাল মিয়া 4 জনের ফাঁসি চাই। মানিক মিয়ার সমর্থকদের অভিযোগ, প্রতিপক্ষের লোকজন তাদের 30টি ঘরবাড়িতে ভাঙচুর ও লুটপাট চালায়, এমনকি চালের টিনও খুলে নেয়। থেমে থেমে এখনো চলছে হামলার ঘটনা। আমরা তো বয়ে রয়েছি সারাতে নিচে লুটপাট করিয়া বাঙ্গিয়া রুঙ্গিয়া, তো 8 দিন ধরে বাংতাছে নিতাছে। এসব ঘটনায় থানায় পাল্টাপাল্টি 2টি মামলা দায়ের করা হয়েছে, তবে এখনো গ্রেপ্তার হয়নি কেউ। এ অবস্থায় নিরাপত্তাহীনতায় গ্রামবাসী। এদিকে আসামিদের গ্রেপ্তারে অভিযানের কথা জানিয়েছে পুলিশ। যে পুলিশ যখন এখান থেকে চলে আসে তখন কিন্তু লুটপাটের ঘটনাগুলো ঘটছে। আমরা যারাই লুটপাটগুলো ঘটাচ্ছে বা করছে, ইভেন এই যে মার্ডার মামলা হয়েছে, অপর পক্ষে যারা বাদী পক্ষে যারা আসামি দিয়েছে প্রত্যেকের ধরার জন্য আমরা আপনার চেষ্টা করে যাচ্ছি। সংঘর্ষে জড়িতদের গ্রেপ্তার করে শাস্তি নিশ্চিত এবং এলাকায় নিরাপত্তার দাবি গ্রামবাসীর। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঈদে ঘরে ফেরা মানুষের ভোগান্তি কমাতে বিভিন্ন রুটে স্পেশাল ট্রেন বরাদ্দ দেওয়া হলেও রংপুর বিভাগে নেই একটিও। ফলে অতিরিক্ত চাপ আর শিডিউল বিপর্যয়ে ঈদ যাত্রায় যোগ হবে ভোগান্তি আর দুর্ভোগ। চাহিদা থাকা সত্ত্বেও বিশেষ ট্রেন বরাদ্দ না দেওয়ায় ক্ষুব্ধ নাগরিক সমাজ ও সাধারণ মানুষ। রংপুর সহ উত্তরাঞ্চল থেকে প্রতিদিন প্রায় 8 থেকে 10 হাজার যাত্রী ঢাকায় আসা যাওয়া করে। এ যাত্রীদের জন্য আন্তনগর ট্রেনের সংখ্যা মাত্র 10টি। ঈদকে ঘিরে যাত্রীর চাপ বহুগুণে বেড়ে গেলেও এবারও বাড়েনি ট্রেনের সংখ্যা, এতে বাড়বে ভোগান্তি। ঈদের সময়ে এই সময়ে একটা বিশেষ খুবই প্রয়োজন, আমরা এতে যাত্রীরা খুবই ভোগান্তির শিকার। আমাদের অন্তত 2টা ট্রেনের ব্যবস্থা করে দিলে সকাল আর রাত করলে আসলে আমাদের এই ভোগান্তিটা আর হইতো না। রেল কর্তৃপক্ষ বলছে রংপুর, কুড়িগ্রাম,
লালমনিরহাট আর গাইবান্ধার মানুষের জন্য আছে রংপুর এক্সপ্রেস, লালমনি, বুড়িমারি ও কুড়িগ্রাম এক্সপ্রেস। বিভাগের বাকি 4 জেলার জন্য আছে পঞ্চগড়, একতা, দ্রুতযান, বাংলাবান্ধা, নীলসাগর ও চিলাহাটি এক্সপ্রেস। ঈদে মানুষের বাড়ি ফেরার প্রস্তুতি শুরু করলেও বিশেষ ট্রেন নিয়ে প্রস্তুতি নেই রেল কর্তৃপক্ষের। তবে দুর্ভোগ আগের তুলনায় কম হবে এমন দাবি এই কর্মকর্তার। টিকিট, পর্যাপ্ত টিকিট অনলাইন আছে, সুতরাং কোনো সমস্যা হওয়ার কথা না। বিশেষ ট্রেন বরাদ্দ আপাতত নাই, রংপুর স্টেশন এখনও বরাদ্দ দেয়নি, যদি যায় তাহলে পরবর্তীতে জানানো হবে। এদিকে চাহিদা থাকা সত্ত্বেও ট্রেনের সংখ্যা না বাড়ায় ক্ষুব্ধ নাগরিক সমাজ ও ব্যবসায়ী নেতারা। বিশেষ ট্রেন যেন রংপুরে ঈদের আগে থেকে দেওয়া হয়, যাতায়াতের জন্য আমরা এই ট্রেন পেলে রংপুরবাসী উপকৃত হবে তথা আমাদের রংপুরের সকল ব্যবসায়ীরা উপকৃত হবে। রংপুর বিভাগের অধিকাংশ কর্মজীবী মানুষ গাজীপুর, নারায়ণগঞ্জ, সিলেট ও চট্টগ্রামে অবস্থান করে। ঈদ আসলে তারা বাস ও ট্রেনের ছাদে এবং ট্রাকে ঝুঁকি নিয়ে যাতায়াত করেন। এতে অনেক সময় বড় দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটে। তবে চাহিদা অনুযায়ী ট্রেন সার্ভিস থাকলে এই যাত্রা অনেক নিরাপদ হতো বলে মনে করেন এলাকাবাসী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।